কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে শুধু প্রেম ও প্রকৃতির কথা বলেননি, তিনি সমাজের গভীর বাস্তবতাও তুলে ধরেছেন। বাগিচায় বুলবুলি কবিতাটিও তেমনই এক অনবদ্য সৃষ্টি, যেখানে প্রকৃতি, প্রতীকবাদ, সমাজ চেতন ও আত্মজাগরণের কথা একসাথে মিশে আছে। আমরা আজ এই কবিতার প্রতিটি স্তর বিশ্লেষণ করব এবং খুঁজে বার করব এর অন্তর্নিহিত দার্শনিক অর্থ। যদি কবিতার সারসংক্ষেপ ও মূল ভাবনা নিয়ে কথা বলতে হয়, এই কবিতায় কবি বুলবুলি নামক এক গায়ক পাখির সঙ্গে কথা বলছেন, যাকে তিনি গাইতে মানা করছেন, কারণ এখনো ফুলকলিরা ঘুমিয়ে আছে, এখনো প্রকৃতিতে পূর্ণ প্রাণ আসেনি। কবি প্রকৃতির এই চিত্রের মধ্য দিয়ে সমাজের এক গভীর বাস্তবতা প্রকাশ করেছেন। সমাজের মানুষ এখনো ঘুমিয়ে আছে, এখনো তাদের চেতনা হয়নি। এই কবিতার মূল বিষয় হলো সময়ের অপেক্ষা। পরিবর্তন আসবে, কিন্তু তার জন্য উপযুক্ত মুহূর্তের দরকার। যখন ফুল ফুটবে তখনই তার সুবাস ছাড়বে। এবার আমরা শুরু করব কবিতার প্রত্যেকটি লাইন ধরে বিশ্লেষণ। প্রথম স্তবকে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। অর্থাৎ কবি বুলবুলিকে বলছেন যে তুমি ফুলের ডালে দোল দিও না, গেও না। বুলবুলি এখানে শুধু প্রকৃতির পাখি নয়, এটি কবি, শিল্পী বা বিদ্রোহীর প্রতীক। কবি চাইছেন না যে বুলবুলি তার গান এখনও শুরু করুক, কারণ এখনও সময় আসেনি। এটি কি রাজনৈতিক পরিবর্তনের পূর্ব মুহূর্তের ইঙ্গিত নয়? কবি হয়তো বলতে চাইছেন, যখন জনগণ প্রস্তুত হবে তখনই বিপ্লবের গান শোনানো উচিত। দ্বিতীয় স্তবকে কবি বলছেন, আজও তার ফুলকলিদের ঘুম ফোটেনি, তন্দ্রাতে বেলুন। অর্থাৎ ফুলকলিরা এখনো ঘুমিয়ে আছে, এখনো তাদের তন্দ্রা ভাঙেনি। ফুলকলি হলো সমাজের সেই তরুণ বা জনগণ যারা এখনো তাদের চেতনা অর্জন করেনি। এটি অন্যধারে নিপীড়িত জনগণের ঘুমের প্রতীক চিত্রও বটে। তারা এখনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখেনি। নজরুল এখানে এক রূপকের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তৃতীয় স্তবকে কবি বলছেন, আজও হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। এখনো শাখাগুলো শূন্য, উত্তরি হাওয়া বইছে, যা দিনে রাতেই ঝরে যাচ্ছে। এখানে রিক্ত শাখা অর্থাৎ শূন্য ডালপালা, যা এক বিষণ্ণতার প্রতীক। আর উত্তরি বাতাস, সে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের প্রতীক, যা হতাশা ও দুঃখের ইঙ্গিত দেয়। কবি হয়তো বলতে চাইছেন, সমাজ এখনো নিঃস্ব, এখনো বঞ্চিত, এখনো প্রতীক্ষার মধ্যে রয়েছে। চতুর্থ স্তবকে কবি বলছেন, আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। দক্ষিণ বাতাস এখনো আসেনি, মৌমাছিরা এখনো মধুতে বিভোর হয়নি। দক্ষিণা বাতাস হলো বসন্তের বার্তা বহনকারী বাতাস, যা উষ্ণতা ও আনন্দ নিয়ে আসে। মৌমাছিরা বিভোর নয়, মানে প্রকৃতি এখনো জাগরিত হয়নি। এটা কি শুধুই প্রকৃতির পরিবর্তন, নাকি এটি সমাজেরও এক দীর্ঘ প্রতীক্ষার প্রতীক? পঞ্চম স্তবকে কবি বলছেন, কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। কবে সেই ফুলকুমারী তার ঘোমটাটা সরিয়ে বাইরে বেরিয়ে আসবে? ফুলকুমারী হলো প্রতীক্ষারত নতুন সমাজ বা যুগের প্রতীক। ঘোমটা চিরে বেরিয়ে আসা অর্থাৎ একটি পরিবর্তন, একটি জাগরণ। কবি হয়তো এক্ষেত্রে ফুলকুমারীর বলতে নারীদেরকে বুঝিয়েছেন, যারা তাদের স্বাধীনতার জন্য, জাতির নবজাগরণের জন্য ঘোমটা চিরে বাইরে বেরিয়ে আসবে। পঞ্চম স্তবক, ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। অর্থাৎ ফাগুন মাসে কুঁড়িগুলো জাগবে এবং ফুলের বন্যা বয়ে আসবে। ফাগুন মাস অর্থাৎ বসন্তের সূচনা ও নতুন কিছুর আগমন। মুকুল জাগা, প্রকৃতির নতুন সূচনা ও নতুন সম্ভাবনার উন্মেষ। দুকুল ভেঙে আসবে ফুলের বান, একসঙ্গে দুকুল ভেঙে বয়ে আসবে বসন্তের রূপ সৌন্দর্য। এটি সামাজিক পরিবর্তনকেও ইঙ্গিত দেয়। একটি বিপ্লব যখন সমস্ত বাঁধ ভেঙে এক মহাপ্রবাহের মতো সমাজে ছড়িয়ে পড়বে। ষষ্ঠ স্তবকে কবি বলছেন, কুড়িদের ওটপুটে লুটবে হাসি ফুটবে গালে টোল। যুবতী নারীদের ঠোঁটে হাসি ফুটবে, গালে টোল পড়বে। এখানে কুড়ি বলতে নতুন কুড়ি
যা এখনো তরুণ প্রজন্ম বা নতুন সম্ভাবনার প্রতীক। ওঠ ফুটে হাসি। যখন বসন্ত আসে তখন প্রকৃতি আনন্দে ভরে ওঠে, সমাজও এক নবজাগরণের হাসি ফোটাবে। ফুটবে গালে টোল। এটি শুধু শারীরিক সৌন্দর্যের কথা নয়, বরং এটি সুখ ও আত্মতৃপ্তি ও আনন্দের প্রতীক। কবি যেন বলতে চাইছেন, যখন পরিবর্তনের সময় আসবে তখন সমাজের সত্যিকারের সুখের ছোঁয়া লাগবে এবং প্রত্যেকটি সমাজের মানুষ, প্রত্যেকটি সামাজিক মানুষ এক সুন্দর হাসি ফুটিয়ে তুলবে নিজের মুখে। চূড়ান্ত স্তবকে কবি বলছেন, কবি তুই গন্ধে ভুলে ডুবলি জ্বলে, কুল পেলি নে আর। হে কবি, তুই তো সেই সুখের বিভোর হয়ে ডুবে গেলি, কিন্তু তোর ঠিকানা হারিয়ে ফেললি। কবি প্রকৃতির রূপ ও সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে গেছেন যে তিনি তার নিজস্ব গন্তব্য ভুলে গেছেন। এই সৌন্দর্য যেন এক আগুনের মতো, যা কবিকে পুড়িয়ে ফেলছে। এটি প্রেমের তীব্রতা নাকি জীবন দর্শনের এক কঠিন সত্য? কবি সেই আনন্দের মাঝে হারিয়ে গেছেন এবং আর কোনো গন্তব্য খুঁজে পাচ্ছেন না। আমরা যদি এই কবিতার উপসংহার নিয়ে কথা বলি, এই কবিতাটাকে মোট ৩টি স্তরে ব্যাখ্যা করা যায়। প্রকৃতি ও ঋতু পরিবর্তন, যেখানে বসন্তের আগমনে ফুল ফোটে, চারপাশ ভরে ওঠে নতুন প্রাণে। সামাজিক ও রাজনৈতিক অর্থ, যেক্ষেত্রে অপেক্ষার পর অবশেষে বিপ্লব আসে, সমাজ পরিবর্তন হয় এবং মানুষ মুক্তি পায়। আধ্যাত্মিক ভাবনা, একজন শিল্পী বা কবি সৌন্দর্যে মগ্ন হয়ে যান, কিন্তু কখনো কখনো তার নিজের পথ হারিয়ে ফেলেন। এই কবিতা এক প্রতীক্ষার গল্প, এক নবজাগরণের বার্তা। এরকম আরও কবিতা, আরও গানের বিশ্লেষণ পেতে এবং বাংলার সংস্কৃতি, বাংলার আর্ট অ্যান্ড কালচারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, আরও ভালো লাগলে শেয়ার করুন এবং একটা লাইক অবশ্যই করে যাবেন যদি এই শেষ পর্যন্ত শুনে থাকেন। আজকে এইটুকুই, আবার আসবো পরের সপ্তাহে। ধন্যবাদ।